তাহলে আমরা যেখানে ছিলাম দেখো, আজকে যেটা পড়বো মেইনলি সেটা হচ্ছে মেরিন রিসোর্স। এটা হচ্ছে তোমাদের হাইড্রোলজি ওশানোগ্রাফি এর একটা চ্যাপ্টার। হ্যাঁ, মাথায় রেখো যারা 9-10 দিচ্ছ, 9-10-এ আমাদের হাইড্রোলজির এই পার্টটা আছে। হ্যাঁ, 11-12-এ কিন্তু নেই। এবার যেহেতু অপশান তোমার দুটোই আছে, আশা করি সবাই যাদের কোয়ালিফিকেশান আছে দুটোই বসছো। অত এই পার্টটা একটু ভালো করে জেনো। এই পার্টটা একদমই সোজা, মানে এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসার চান্সেস একদম কম। বেসিক কয়েকটা জিনিস তুমি যদি জানতে পারো তাহলে এগুলো তোমার ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তোমাদের সুবিধা হবে আগের দিনের মতো। এই পার্টটা থেকে লাস্ট যে মাদ্রাসা সার্ভিসের পরীক্ষাটা হলো, হ্যাঁ, সেই পরীক্ষাটাই দেখবে কয়েকটা কোশ্চেন এসেছিল। হয়তো অনেকে জানো সি উইড বলে। ইভেন এই কোশ্চেনটা লাস্ট যে টেটটা হয়ে গেছিলো, টেটেও ছিল। হ্যাঁ, এই যে এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ, আমি কোশ্চেনটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, এই সামুদ্রিক উদ্ভিদ এদের প্রোডাকশানে বা উৎপাদনে সব থেকে প্রথম কে? তাহলে মাথায় রেখো যে সি উইড যেটা, এটা একটা মাছের একটা খাবার বলতে পারো। হ্যাঁ, বা সামুদ্রিক উদ্ভিদ বলতে পারো, যেগুলোর প্রোডাকশানে দেখো চাইনা সব থেকে প্রথম, যাদের উৎপাদনটা কত 40.02 যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করো। দেন দেখো জাপান আছে, দক্ষিণ কোরিয়া আছে, ফিলিপাইন্স আছে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা এখান থেকে এসেছিল। সেটা তোমার এই মাদ্রাসা বা ওই লাস্ট যে তোমার টেটের পরীক্ষাটা হয়ে গেল সেখানেও ছিল এই কোশ্চেনটা। হ্যাঁ, অতএব এখন এই ধরনের ডেটা রিলেটেড কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে, যেটা কিন্তু এখান থেকে যেটা পড়বো আমরা। অতএব আমাদেরকে যদি একটু গুছিয়ে পড়া যায় জিনিসগুলো, তাহলে কিন্তু ইজিলি দেখবে আমাদের জিনিসগুলো কভার হচ্ছে। প্রথম দেখো যেটা পড়বো দেখো, সেটা হচ্ছে মেরিন রিসোর্স। তার একটা সমুদ্রে আমরা যে সমস্ত সম্পদগুলো পাই, সেই সম্পদগুলো পরপর পড়বো। ধরে নাও আমি তোমাদের বোঝানোর জন্য একটা ছবি রেখেছি, এই যে একটা সমুদ্রের তলদেশ। তাহলে এই সমুদ্রের তলদেশে সেটা তোমার ধরো একদম পুরো মহিষাপন থেকে হতে পারে, মহিঢাল বা গভীর সমুদ্র। এই পুরো সমুদ্রের মধ্যেই দেখবে আমরা বিভিন্ন ধরনের সম্পদগুলো পাই। সেই সম্পদগুলো সেটা উদ্ভিদজাত হতে পারে, সেটা প্রাণীজাত হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য সম্পদ হতে পারে। তাহলে এই ধরনের সম্পদগুলো আমরা কোথায় এখান থেকে পাচ্ছি। তাহলে এইগুলো স্পেসিফিক্যালি তোমাকে জানতে হবে কোথায় কোনটা পাও বা কার কি গুরুত্ব, সেগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, অতএব এই পার্টটা বারবারই বলছি, অতটা কিন্তু তোমার ডিটেলসে পড়ার দরকার নেই। যতটুকু লাগবে বা যা লাগবে আমি তোমাকে বলে যাচ্ছি। ফার্স্ট দেখো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এগুলো সব থিওরিটিক্যাল, তুমি যদি না পড়ো কোনো অসুবিধা নেই। জাস্ট বোঝানোর জন্য আমি একটা সংজ্ঞা দিয়ে শুরু করছি। আমাদের দুজন ভৌগোলিক, একজন শর্মা আর ভাটাল, হ্যাঁ, এনারা দেখো এই যে মেরিন রিসোর্স, এটা বলতে কি বুঝিয়েছিল? মেরিন রিসোর্স আজ মেটেরিয়ালস অ্যান্ড অ্যাট্রিবিউট, মাথায় রেখো। তাহলে এদের সংজ্ঞা থেকে যেটা পাচ্ছি, সামুদ্রিক সম্পদ বলতে মেটেরিয়ালস হতে পারে পদার্থ, বা অ্যাট্রিবিউট হতে পারে মানে পদার্থ ছাড়া অন্যগুলো, যেটা তুমি কোথায় পাচ্ছ? দ্যাট আর ফাউন্ড ইন ওসান। তা যেটা আমরা কোথায় পাচ্ছি? সমুদ্রে পাচ্ছি। আর তার সঙ্গে দেখো কনসিডার টু হ্যাভ ভ্যালু, যেগুলোর কি আছে? একটা গুরুত্ব আছে। তাকে কি বলছে আমরা? সামুদ্রিক সম্পদ। তার মানে মাথার মধ্যে এটাও পুশ করে নাও, সমুদ্রের তলায় যা পাচ্ছ সেটা কিন্তু সম্পদ না। তাহলে সমুদ্রের তলায় যেগুলো পাচ্ছি, এদের যদি একটা ইকোনমিক্যাল ভ্যালু থাকে, বা এদের যদি একটা তোমার কি বলবো ইকোনমিক্যাল মূল্যায়ন থাকে, তখন সেটাকে কি বলবো আমরা? সামুদ্রিক সম্পদ। হ্যাঁ, যেহেতু আমরা থিওরিটিক্যাল পড়ছি না, অবজেক্টিভ পড়ছি, অতএব এইগুলো তোমার দরকার নেই। যতটুকু দরকার আমার একটা মেটেরিয়ালস রেডি করা আছে ততটুকুই পড়বে। এইখান থেকে এই যে ইজেডটা লাগবে, হ্যাঁ, আমি শেষে যাচ্ছি। এটা এই ইজেড কি বা এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমি পরে যাচ্ছি। প্রথম দেখো, সমুদ্রের জলে যে সম্পদগুলো পাও, এইটাকে আমি যে ভাগ করেছি, প্রথম দেখো জলে দ্রবীভূত খনিজ সম্পদ। হ্যাঁ, মানে জলের মধ্যে যেগুলো গুলে থাকে। সমুদ্রের মধ্যে সব থেকে বেশি যেটা পাই সেটা হচ্ছে লবণ। যেগুলো দ্রবীভূত সম্পদ, তার মধ্যে সব থেকে বেশি পাচ্ছি আমরা লবণ। আর লবণের মধ্যে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড বা দেখো তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলো বেশি। একটা চার্ট তোমাকে মুখস্থ করতে হবে। এই যে আমার আগের ক্লাসে যারা প্রথম থেকে ছিলে তাদের এই পার্টটা হয়ে গেছে। হ্যাঁ, আর যারা নতুন এন্ট্রি নিচ্ছ তাদের এই পার্টটা এখনো হয়নি। আমি কোনো একদিন অনলাইনে তোমার নিয়ে নেবো লবণতা। এই লবণতার এই পার্টটা পরীক্ষাতে অনেক কোশ্চেনে পাবে। দেখো তাহলে সমুদ্রের মধ্যে দ্রবীভূত সম্পদ স্যার যেখানে যেখানে ছিলাম, সেটার মধ্যে কি পাচ্ছি? লবণ বেশি দাদা, পাচ্ছি। নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিস্টার্ব দাদা। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কি মানে কথা কাটা কাটা আসছে না? হ্যালো, স্যার নেটওয়ার্কের সমস্যা কাটা হচ্ছে। কাটা আসছে, কাটা এবার কি কথা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। এবার কি ঠিকঠাক পাচ্ছো? হ্যালো, হ্যালো, এবার ক্লিয়ার হচ্ছে? হ্যালো, দাদা। হ্যাঁ হ্যাঁ, দেখো, ক্লিয়ার দাদা, ক্লিয়ার। হ্যাঁ ওই হুম। নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো বা। দেখো, তো যেটা বলছিলাম দেখো,
আর আমার কাছে একটা রেকর্ড কপি থাকছে, অসুবিধা নেই, হ্যাঁ, একটা রেকর্ড কপি থাকছে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এই চার্টটা তোমাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই চার্টটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। তাহলে আমরা সমুদ্র জলের মধ্যে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে লবণ। এই যে তাহলে লবণের মধ্যে কোন লবণগুলোর পরিমাণ কত, অতএব এইটা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো যে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বা NaCl যেটা, এটার পরিমাণ দেখো তোমাকে পার্সেন্টেজে মাথায় রেখো, হ্যাঁ, 77.8%, অনেক পরীক্ষায় এসছে। দেন দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কথা আছে তোমার 10.9, ম্যাগনেসিয়াম সালফেট 4.7, ক্যালসিয়াম সালফেট কত 3.6। ন্যূনতম তিনটে লবণের পরিমাণ তোমাকে মাথায় রাখতেই হবে। আর তার সাথে মাথায় রেখো অন্যগুলোও তোমাকে মাথায় রাখতে হবে। অনেক সময় কি করে এরা, ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে সাজিয়ে দেয়, তোমাকে এই লবণের নামগুলো বলে দেবে, বলবে কার পরিমাণ বেশি কার পরিমাণ কম, সেগুলোকে সাজাও, হ্যাঁ। তা যদি এই চার্টটাকে তোমরা খাতায় লিখে নাও, হ্যাঁ, আমার ক্লাস শেষ হলে আমি মেটেরিয়ালস দিয়ে দেবো, সঙ্গে জেরক্সও তোমাকে দিয়ে দেবো, হ্যাঁ। তা লিখে নিলে তোমার এই চার্টটা কিন্তু মাথায় থাকছে। এটা কিন্তু পার্সেন্টেজে, এটা কিন্তু আমরা কার মধ্যে প্রকাশ করছি, 100-র মধ্যে। কিন্তু মাথায় রেখো সমুদ্র জলের মধ্যে এই লবণের পরিমাণটা হচ্ছে 35, এটা পার 1000, হ্যাঁ, এটা আমি আলাদা করে বলবো যখন লবণতার ক্লাস করাবো তখন, হ্যাঁ। তাহলে তার মধ্যে কত থাকে 35। আর যদি আমি ধরেই নিই সমুদ্র জলে তোমার 100% লবণ থাকছে, তাহলে 100% লবণের মধ্যে সব থেকে বেশি কে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে পার্সেন্টেজের ডেটা এইটা, আর পরীক্ষায় এইটাই তোমাকে দেয়, হ্যাঁ, এই যে 77.8 বা তোমার 10.9, 4.7 এগুলো। তা তোমাকে প্রথম এই লবণের নামগুলো মুখস্থ করতে হচ্ছে পরপর, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এক্স্যাক্টলি এই প্যাটার্নের নামগুলোকে মুখস্থ করো। আর তার সাথে কার পরিমাণ কত সেটাকে তুমি মাথায় রেখো, হ্যাঁ। দেন দেখো আমরা যেটাই যাব সেটা হচ্ছে এরপর এখান থেকে এইটুকুই। তারপর দেখো যেটা পাই সেটা হচ্ছে ব্রোমিন। এখানে একটা ডেটা দেওয়া আছে, দেখো 1 লিটার সমুদ্র জলে মোটামুটি 67 মিলিগ্রাম কি থাকে, ব্রোমিন থাকে। তাহলে এখান থেকে দুটো লবণের পরিমাণ মাথায় রাখছো, ব্রোমিন, হ্যাঁ। এখান থেকে কিন্তু কেউ নোট আকারে পড়বে না, ডেসক্রিপটিভ না, যেগুলো লাগছে আমি জাস্ট তোমাকে এরকম দাগিয়ে দিয়ে যাচ্ছি, কারণ এইগুলো অতটা তোমার কনসেপচুয়াল না বা অতটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে না, হ্যাঁ, একদম ডিরেক্ট কোশ্চেন এখান থেকে আসে। থার্ড দেখো আমরা উপকূলে যেগুলো পাবো, উপকূলের সম্পদের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি দেখো সেগুলো হচ্ছে তোমার সোনা, লোহা, প্লাটিনাম, এইগুলো, হ্যাঁ। এবার এখান থেকে আলাদা করে কোনো কোশ্চেন এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় হয়নি, আশা করি হবেও না, হ্যাঁ। এবার তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে সোনা তুমি কোথায় পাচ্ছ, হ্যাঁ, তুমি যখন MCQ সলভ করবে কয়েকটা কোশ্চেন এরকম পাবে, হ্যাঁ, যে সোনাগুলো কোথায় বেশি পাওয়া যায় বা কম পাওয়া যায়, কিন্তু আশা করি পরীক্ষায় তোমাকে এই ধরনের কোশ্চেন দেবে না। তাহলে আমরা উপকূল থেকে যেগুলো পাচ্ছি সেগুলো কোনগুলো, সেগুলো সোনা, লোহা, প্লাটিনাম, এগুলো জাস্ট নাম মাথায় রেখো, হ্যাঁ। যেটা মোস্টলি পড়তে হবে সেটা মহিষোপান। এই যে মহিষোপানটা খুব ভালো করে পড়তে হবে, যখন তোমরা সমুদ্র তলটা পড়েছো সেখানে এই মহিষোপান থেকে কোনগুলো পাচ্ছি বা কেন পাচ্ছি এগুলো মাথায় রেখো। এখান থেকে দেখো ইভাপোরাইট, এটা একটা সালফার সমৃদ্ধ লবণ, হ্যাঁ। তাহলে এটা একটা জিনিস মাথায় রেখো, জিজ্ঞাসা করতে ইভাপোরাইট কি, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লবণ, হ্যাঁ। জেলিসটা কিন্তু এর মধ্যে তুমি পেলে না, হ্যাঁ, এর মধ্যে পেলে না। তাহলে এর বাইরে আরেকটা নাম পেলাম ইভাপোরাইট। তারপর দেখো ফসফেটিক নোডিউলস, হ্যাঁ, বা টাইটেনিয়াম, এই ধরনের জিনিসগুলো পাচ্ছি। এছাড়াও আগের দিন যখন তোমাদের ওসান টোপোগ্রাফির আমি পার্টটা ভিডিও দিলাম বা মেটেরিয়ালস দিলাম, ওখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় দেবে সেগুলো সব তোমার দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ওই জিনিসটাকে মাথায় রেখো, ওই যে পেট্রোলিয়ামগুলো বা যে সমস্ত ফসিল ফুয়েলগুলো সব কোথা থেকে পাচ্ছি আমরা, মহিষোপান। আর সমুদ্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সবাই জানো সেটা হচ্ছে মহিষোপান, হ্যাঁ, যেটাকে সামুদ্রিক সম্পদের আতুরঘর বলতে পারো, হ্যাঁ। গভীর সমুদ্রে কোনগুলো পাচ্ছি দেখো, এই যে ফেরোম্যাঙ্গানিজ আর মেটালিফেরাস, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ, মেটালিফেরাস। কেন পাবো, আগের দিনই তোমাদের বলছিলাম এই যে তামা, লোহা, নিকেল এগুলো ভারী বলে কোথায় থাকে, গভীর সমুদ্রে থাকছে, হ্যাঁ। তাহলে এইগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবে। এইবার এই তিনটে পার্ট EF, আর একটা এখানে দেওয়া নেই সেটা হচ্ছে প্লাংটন, G, এই তিনটে পার্ট থেকে কিন্তু কোশ্চেন হয়। কি কি, নেকটন, বেনথস, আর একটা হচ্ছে প্লাংটন, হ্যাঁ। আমি তোমাদের বোঝানোর জন্য এই যে আলাদা করে নিয়েছি, এখান থেকে কোশ্চেন কিন্তু হয়। কি কি, একটা হচ্ছে বেনথস, একটা নেকটন, একটা প্লাংটন। এবার কারা প্লাংটন বা কোনগুলো প্লাংটন, কারা নেকটন, কারা বেনথস আমরা জানবো। তার আগে দেখো ছবি দেখেই বুঝতে পারছি বেনথস যেটা বেনিথ থেকে আসছে, হ্যাঁ, বেনিথ মানে তোমার এই যে নিচের যে পোর্শনটা। তাহলে সামুদ্রিক বেডে যারা থাকছে তাদেরকে কি বলবো আমরা, বেনথস। এরা কিন্তু অত ঘোরাফেরা করে না, মাথায় রেখো, ওরা অত ঘোরাফেরা করে না বা মুভমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধও করে না, হ্যাঁ। নেকটন দেখো মিডিলে ভেসে আছে, আর প্লাংটনরা হচ্ছে তোমার ভাসমান, এরা মুভ করতে ভীষণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি
বোঝার সুবিধার জন্য এই যে একটা চার্ট করে দিয়েছি, যা দেখে তুমি বুঝতে পারবে। দেখো, তাহলে প্লাঙ্কটন কারা? যারা ভেসে চলে। নেকটন সাঁতার কাটতে পারে, কিন্তু অতটাও তোমার ভাষা না। এই যে দুটোর মধ্যে তফাৎটা ভালো করে বোঝো। এরা সাঁতার কাটছে বা মুভ করছে, কিন্তু প্লাঙ্কটনগুলোকে একদম উপর থেকে তুমি পাচ্ছ, এরা ভাসছে। আর যারা তোমার বেনথস আছে, এদের চলাফেরা সে অর্থে কিন্তু করে না, বারবারই বলছি বেনিতে নিচে থাকছে। হ্যাঁ, তুমি এখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে অবস্থান। তোমাকে জিজ্ঞাসা করতে পারে প্লাঙ্কটন কোথায় থাকছে, তাহলে প্লাঙ্কটন তো উপরে। ওপরে মানে দেখো যে ফোটিক জোন, সমুদ্রের সব থেকে উপরের লেয়ার। ফোটিক জোন মানে কত? এই 200 মিটার যেখানে সানলাইট পৌঁছায়। কিন্তু যেই তুমি নেকটনে আসছো, দেখো এটা কিন্তু জলের মধ্যে থাকছে বা গভীরে থাকছে। আর বেনথস কোথায়? জলের তলদেশে। তাহলে এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? তোমাকে জিজ্ঞাসা করলো ফোটিক জোনে আমি কাদেরকে পাবো। হ্যাঁ, প্লাঙ্কটন, নেকটন আর বেনথস। তাহলে আগের ক্লাস যারা করেছিলে তারা সবাই আশা করি জানো, বা তোমরা যারা ক্লাস করনি তারাও জানো, ফোটিক জোন মানে এই 200 মিটার পর্যন্ত ডেপকে বলা হয়। হ্যাঁ, এত দূর পর্যন্ত সানলাইটগুলো ইজিলি প্রবেশ করতে পারে। তাহলে ফোটিক জোনে কোনগুলো পাচ্ছি আমরা? মেইনলি প্লাঙ্কটন, একদম নিচে বেনথস, আর মিডলে কারা আছে? নেকটন। তাহলে এই তিনটে জিনিস তোমাকে খুব ভালো করে এখান থেকে জানতে হবে। হ্যাঁ, আর তারপর দেখো প্রধান ভূমিকা, এই খাদ্য শৃঙ্খলের ভিত্তি আমরা পড়েছি জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ, যাদের খেয়ে অন্যরা বাঁচছে। এরা কিন্তু শিকারী, মাথায় রেখো। এরা এদেরকে শিকার করে খাচ্ছে বা অন্যদেরকে শিকার করছে। আর এরা পচনকারী বা পরিষ্কার তলায় যেগুলো পড়েই থাকছে। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে দেখো প্লাঙ্কটনের ক্ষেত্রে, এই যে ডায়টম ফায়টম এরা। হ্যাঁ, এই যে মাছ, তিমি, ডলফিন, এরা কার মধ্যে যাচ্ছে? নেকটনের মধ্যে। হ্যাঁ, আর বেনথসের মধ্যে কারা যাচ্ছে? তারা মাছ, কাঁকড়া, ঝিনুক, এরা। অতএব এই চারটাকে যদি মাথায় রাখো, তাহলে এই পার্ট থেকে আলাদা করে দেখতে হবে না। আর মনে রাখার জন্য এই যে প্লাঙ্কটন যারা জলে বা পানিতে ভাসে, নেকটন যারা সাঁতার কাটতে পারে, আর যারা তলায় থাকছে তাদেরকে কি বলছে আমরা? বেনথস। আমি নিজে যেটা মনে করে রাখি, বেনথস মানে বেনিথ। হ্যাঁ, বেনিথ মানে তলদেশ, একদম নিচে। আচ্ছা, প্লাঙ্কটন আমরা জানি, প্লাঙ্কটনের অর্থই দেখবে ঘোরাফেরা করা, হ্যাঁ, বা চলাফেরা করা। তাহলে প্লাঙ্কটন কোথায় পেলাম আমরা? একদম উপরে। দেন কোনটা পেলাম? তোমার নেকটন। আর তারপর নিচে কোনটা পাচ্ছি আমরা? বেনথস। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কিন্তু কোশ্চেন ইজিলি হতে পারে। হ্যাঁ, খুব ভালো একটা পোর্শন, একটু মনোযোগ দিয়ে দেখে রেখো। আচ্ছা, তাহলে এই জায়গাটাকে এইবার আমি আলাদা করে তোমার লিখে দিয়েছি। দেখো, এই যে যেমন তোমার নেকটনে, তাহলে নেকটন আগে বললাম, এই যে বড় বড় মাছগুলো, ক্রিলস যেগুলো। হ্যাঁ, এই নামটা মাথায় রেখো। এই টার্মটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এই ক্রিলস হচ্ছে তিমি মাছের একটা প্রধান খাবার। হ্যাঁ, মাথায় রেখো, হয়তো পরীক্ষায় দিল ক্রিলস কি, তাহলে এটা হচ্ছে তিমি মাছের একটা খাবার। প্লাঙ্কটন একটু আগে বললাম তোমাকে। হ্যাঁ, আর তারপর দেখো এখানে কিন্তু প্লাঙ্কটনটা আলাদা করে দেওয়া নেই। হ্যাঁ, মাথায় রেখো, আমি আগেই বলেছি এই যে জি আলাদা করে আমি টেনে রেখেছি। হ্যাঁ, প্লাঙ্কটনটা, প্লাঙ্কটন আলাদা ভাগ করলে সেটা নেকটনের উপরে চলে আসবে। আর তাছাড়াও দেখো বিভিন্ন সামুদ্রিক প্রাণী, যেমন ডলফিন হতে পারে, শঙ্কর মাছ হতে পারে, সামুদ্রিক কচ্ছপ, সমুদ্র গরু। এই সমুদ্র গরু কিন্তু একটা প্রাণী, সি কাউ যাকে বলা হয়। হ্যাঁ, কারণ এটা মাছ টাইপই দেখতে। অতএব মাথায় রেখো, এই এই ধরনের উদ্ভট শব্দও কিন্তু পরীক্ষায় দিতে পারে। সামুদ্রিক গরু মানে কেউ যেন ভেবো না যে স্থলের গরু একটা সমুদ্রে পড়ে গেছে, সেরকম কিছু না। সামুদ্রিক গরু একটা সামুদ্রিক প্রাণীর নাম। হ্যাঁ, এগুলো মাথায় রেখো। আচ্ছা, আর বেনথসে যেগুলো পাচ্ছি, দেখো বেনথসের মধ্যে সিউইড। এই যে বারবার বলছি, এটা কিন্তু ভীষণভাবেই রিসেন্টলি যত পরীক্ষাগুলো হচ্ছে আমার দেখা পর পর এই সিউইড থেকে একটা না একটা কোশ্চেন দিচ্ছে। অতএব সিউইডটা খুব ভালো করে পড়বে, আমি আবারও তোমাকে এটা দেখাচ্ছি। এছাড়াও দেখো যে শামুক, কাঁকড়া, এরা দেখবে অতটা চলাফেরা করতে পছন্দ করে না। বিশেষ করে খোলসযুক্ত প্রাণী, যাদের খোলস আছে। হ্যাঁ, এরা কোথায়? একদম নিচে থাকবে। আর বিভিন্ন উদ্ভিদ যেমন থ্যালোফাইট, ব্রায়োফাইট, এরা। তাহলে এদেরকে কি বলছি আমরা? বেনথস। তাহলে একদম সোজা ভাষায় এই পার্টটা তুমি যখন নিজেও পড়বে, হার্ডলি আধ ঘন্টা মতো টাইম দেবে। কারণ এখান থেকে অন্য কিছু পড়ার তোমার আর নেই। জাস্ট এই চারটুকু তুমি যদি দেখো, তাহলে হয়ে যাচ্ছে। এখান থেকে আলাদা কোশ্চেন তোমার হবেই না, একদমই। আর যে পার্টটা আমি আগেই তোমাকে দেখালাম, সেটা আমি আবারও দেখাচ্ছি, সিউইড। আমি বারবারই বলছি এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, মিলিয়ে নিও। অতএব এই সিউইড কি সেটাও দেখো লেখা আছে, এই সমুদ্রগর্ভে অবস্থিত বিভিন্ন প্রকার উদ্ভিদ, বা দেখো তার সঙ্গে শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে আমরা কি বলছি? এক ধরনের সিউইড। হ্যাঁ, এবার এদেরকে মাছ ছাড়া অন্যান্য উদ্ভিদ প্রাণী বা মানুষেরাও কি খাদ্য হিসেবে ব্যবহার করে। তাহলে এটার ক্ষেত্রে যেটা দিচ্ছে বারবারই, সেটা হচ্ছে সিউইড উৎপাদনে সব থেকে এগিয়ে কোন দেশ? সেটা কিন্তু চাইনা, বারবারই বলছি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে তোমার জাপান। যদি যেটাগুলো মুখস্থ করতে পারো খুব ভালো, নাহলে অন্তত দেশগুলোর নাম মাথায় রেখো। হ্যাঁ, এই যে দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, অন্তত চারটে মাথায় রেখো, এই চারটে থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আর এছাড়াও দেখো কয়েকটা আছে, এগুলো না মাথায় রাখলেও চলবে, কিন্তু এই চারটে নাম তোমাকে ম্যান্ডেটরি, একদম মাস্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু পার্ট তোমার জাস্ট সামুদ্রিক সম্পদের যে এইগুলো আছে সেগুলো থেকে। হ্যাঁ, এইবার
সেকেন্ড পার্টটা দেখো, আমি আলাদা করে রেখেছি এর গুরুত্বগুলো। তোমার ওই নোট আকারে পড়ার জন্য এটা ঠিক আছে, বাট এমসিকিউ আকারে একদম না। বিশেষ করে এখান থেকে যদি ওই যে অনলাইনার যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ, টেনে কোশ্চেন করে, তখন দেখো এই যে সমুদ্র থেকে কোন কোন ধরনের শিল্পের কাঁচামালগুলো আসে। যেমন ধরো আমি জাস্ট আন্ডারলাইন করে বেরিয়ে যাচ্ছি, সমুদ্র থেকে মেডিসিন, যেগুলো প্রচুর মেডিসিনের দেখবে র মেটেরিয়াল সেখান থেকে আসে, তেলগুলো আসছে, সারগুলো আসছে, হ্যাঁ, মায়েরা দেখবে যে শাখা পলাগুলো পরে সেগুলো তৈরি হচ্ছে, বা এই ধরনের জিনিসগুলো এখান থেকে কি তৈরি হয়, বিশেষ করে যে গ্লিসারিন যে সাবানগুলো, হ্যাঁ। তাহলে এইগুলোর দিক থেকে সামুদ্রিক সম্পদের কি আছে, গুরুত্ব আছে। এই যে খাদ্যর ক্ষেত্রে বললাম, আমাদের খাদ্য বা সেটা মাছের খাদ্য হতে পারে, হ্যাঁ, সেগুলো উৎপাদন হয়। সিউইডের কথাটা আমি এখানেও বলেছি তোমার, এই যে সিউইড, তাহলে কোন দেশ প্রথম কোন দেশ সেকেন্ড সেগুলোও দেওয়া আছে, এটা একবার দেখো। এই ফিশিং ফিশিং এগুলোকে আলাদা করে পড়ার কোনো দরকার নেই, এগুলো দেখছো না, হ্যাঁ, এগুলো আমি বারণ করছি, এগুলো আলাদা করে আর দেখছো না। কিন্তু এই পার্টটা আমি আলাদা করে তখন যখন জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়াবো সেটা পড়াবো। এখান থেকে কোন কোন শক্তিগুলো আসে দেখো, জোয়ার ভাটা আলাদা করে পড়তে হবে তোমাকে, হ্যাঁ, থার্মাল এনার্জি বা ওয়েভ এনার্জি, ওশান কারেন্ট এনার্জি, এগুলো সব কোথা থেকে পেতে পারি আমরা, সেটা সমুদ্র থেকেই পেতে পারি, হ্যাঁ। এর সাথে দেখো এই যে তোমার লবণতার ঢালের যে শক্তিগুলো সব এখান থেকে পাচ্ছি। অতএব এইটাকে খুব ভালো করে একবার দেখে রাখবে, এই পার্টগুলো আর দেখবে না, হ্যাঁ, এই পার্টটুকু দেখবে না। দেন এই যে ব্লু ইকোনমি, তুমি যখন মেরিন রিসোর্স পড়ছো, আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে মেরিন রিসোর্স পড়তেই পারি না। ইকোনমি মানে অর্থনীতি, আর ব্লু মানে দেখো আমরা যে নীল যেটা বলি, একদম সোজা ভাষায় মাথায় রেখো। বিশেষ করে যে বিশ্ব ব্যাংকের একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা দেখো। ব্লু ইকোনমি হচ্ছে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে পারো, বা অর্থনৈতিক গ্রোথ বলতে পারো, যেটা কাকে রিলেটেড, এক কথায় মাথায় রেখো, এই যে সমুদ্র। এইবার তাহলে আমরা অনেকে হয়তো ভাবি সমুদ্র থেকে যে আর্থিক উপার্জন করছি সেটাই ব্লু ইকোনমি, যেমন মাছ চাষ হতে পারে, সমুদ্রের ট্যুরিজম হতে পারে, একদম না। বিশ্ব ব্যাংক একটা গাইডলাইন টেনেই দিয়েছে, তুমি হ্যাঁ ইকোনমিক উন্নয়ন করো, তার সাথে দেখো পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। তাহলে একদম সোজা ভাষায়, যখন তুমি সমুদ্র থেকে প্রফিট কামাচ্ছ প্লাস এনভায়রনমেন্টকে বাঁচাচ্ছ, এই দুটোকে ব্যালান্সে রাখছো, তখন তাকে কি বলবো, ব্লু ইকোনমি, হ্যাঁ। পরীক্ষায় কিন্তু এটাও দিতে পারে তোমাকে, তোমাকে বললো ব্লু ইকোনমি, কি অপশান দিল, সমুদ্র থেকে যে ইকোনমিটা আসছে, আর পরের অপশানে আছে যে ইকোনমি আসছে প্লাস সমুদ্রের মধ্যে সাস্টেনেবিলিটি কি করা, বজায় রাখা, হ্যাঁ। তাহলে এটা, তাহলে অলওয়েজ মাথায় রেখো, যেটা আসছে ইকোনমি সেটা, প্লাস তুমি এর মধ্যে কি করছো, পরিবেশের একটা ভারসাম্য বজায় রাখছো, তাহলে এটাকে কি বলছি, ব্লু ইকোনমি, হ্যাঁ। তাহলে এই টার্মটা মাথায় রেখো। আর ব্লু ইকোনমিতে কোন কোন জিনিসগুলো হয় দেখো, আমি আলাদা করে একটা চার্ট দিয়ে দিয়েছি, এই যে ব্লু ইকোনমির মধ্যে কোন কোন কাজগুলো পড়ে। মাছ ফিশিং করতে পারো। সেকেন্ড দেখো এই যে জাহাজ চলাচল বা জাহাজের ব্যবস্থাপনা, যাকে শিপিং লেন, শিপিং লাইন, যখন তোমাদের ইকোনমিক জিওগ্রাফি পড়াবো দেখবে এগুলো সব আমি একে একে পড়াবো, কোনটা শিপিং লেন কোনটা শিপিং লাইন, হ্যাঁ, এগুলোর গুরুত্ব কী তখন সব পড়বে। তারপর দেখো এই যে সামুদ্রিক জৈব প্রযুক্তি, হ্যাঁ, মেডিসিন হতে পারে, রাসায়নিক দ্রব্য হতে পারে, এইগুলো যে তোমার তৈরি করছো সেটাও কার মধ্যে পড়ছে, এর মধ্যে। বিভিন্ন খনিজ পদার্থ, এই তেল ফেলগুলো এর মধ্যে আসছে, সামুদ্রিক নবায়নযোগ্য শক্তিগুলো আসছে, সামুদ্রিক পণ্য আসছে, পর্যটন আসছে, হ্যাঁ। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হওয়ার ভীষণভাবেই চান্স থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। তাহলে কোশ্চেনটা কি আসতে পারে, আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে ব্লু ইকোনমি কি সেটা। আর একদম পাতি কোশ্চেন হলে তোমাকে বলতে পারে ব্লু ইকোনমি কার সাথে জড়িত, সেটা বুঝতেই পারছো, সামুদ্রিক কার্যকলাপের সাথে, হ্যাঁ। আর যদি অনলাইনার কোশ্চেন হয়, তাহলে ব্লু ইকোনমি মানে কিন্তু শুধুমাত্র ইকোনমিক প্রফিট না, তার সাথে পরিবেশকে বাঁচানো। আর এই যে এখান থেকে দিতে পারে কোনটা ব্লু ইকোনমির সঙ্গে জড়িত বা জড়িত না। তাহলে এই ধরনের শব্দগুলো মাথায় রেখে, এই যে জাস্ট বাম দিকের এইগুলো, হ্যাঁ, যে যে কাজগুলো হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা কাজ কার সাথে জড়িত, সেটা হচ্ছে তোমার ব্লু ইকোনমির সাথে জড়িত। তাহলে এই পার্টটা থেকে তুমি আর একটাও এক্সট্রা কোশ্চেন দেখবে না, হ্যাঁ, এই জাস্ট এইটুকু। আর এখান থেকে আমি কিছু কোশ্চেন আজকেই তোমাদেরকে দিচ্ছি যেগুলো তুমি সলভ করবে। আচ্ছা, এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একবার বলে নাও, হ্যাঁ, আমি তাহলে পরেরটাই যাচ্ছি। এই পার্টটা থেকে আর কিছু দেখবে না, বারবারই বলছি, হ্যাঁ। তাহলে আশা করি এই পার্টটা থেকে কোনো কোশ্চেন লাগবে না, শুধুমাত্র যেটা দেখবে এই যে ইইজেড, হ্যাঁ, এইটা আমি আলাদা করে একটা ইসে রেখেছি তোমাদের জন্য, দাঁড়াও আমি বলে দিচ্ছি। আমি তোমাদের জন্য ইইজেডটা আলাদা করে রেখেছি। এই ইইজেডটা জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে, হ্যাঁ, এটা কিন্তু সিলেবাসে ডিরেক্টলি কোথাও নেই, কিন্তু আমাকে
যেহেতু ওসানিক রিসোর্স পড়ছো, এই ইজেডটা তোমাকে একবার দেখা লাগবে, হ্যাঁ। যার ইজেড মানে দেখবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মানে বিশেষ করে এটাও মাথায় রেখো একটা অন কাইন্ড অফ কোস্টাল রেগুলেশন বা রুলস বলতে পারো, হ্যাঁ। কোস্টাল রেগুলেশন বা রুলস এগুলো আন্তর্জাতিকও হয় বা আমাদের দেশের জন্যও হয়, হ্যাঁ। তাহলে এগুলো কি, যদিও এগুলো তোমাদের সিলেবাসে নেই, এই জন্য আমি ভয় পাচ্ছি এখন ডিটেলস বলতে, কারণ এখানে ঢুকলে অনেক কথা বলতে হবে, হ্যাঁ। ওই জন্য অতটা আমি যাচ্ছি না, জাস্ট একবার চাইলে এটাকে আমি দিয়ে রাখবো, চোখ বুলিয়ে রাখতে পারো, হ্যাঁ। কারণ এইগুলো তোমাদের সিলেবাসে ডিরেক্টলি কিন্তু কোনোভাবেই নেই। জাস্ট এই যে এই পার্টে আমি অল্প করে দিয়ে রেখেছি, এইটুকু দেখলেও এনাফ। ইজেড কি বা কতটুকুর মধ্যে তোমার কোন কোন কাজগুলো হয় না হয় সেগুলো এখান থেকে একবার জাস্ট দেখে রাখবে, হ্যাঁ। তাহলে এইখান থেকে আর একটা লাইনও তোমরা দেখছো না। সামুদ্রিক যে সম্পদ এটা কিন্তু এখানেই শেষ করবে, হ্যাঁ। এইবার সেকেন্ড পার্টটা, এই যে এই পার্টটা খুব ভালো করে পড়তে হবে, যেমন এই পার্টটাই অতটা কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আসার সম্ভাবনা নেই, এক্স্যাক্টলি এই পার্টটাই ততটাই ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, হ্যাঁ। তাহলে আগেরটা ছিল, গুলি ফেলো না, মেরিন রিসোর্স সামুদ্রিক সম্পদ, আর এখন যেটা পড়বো সামুদ্রিক সঞ্চয়, হ্যাঁ, বা ওশানিক ডিপোজিশন। এই পার্টটা একদম মনোযোগ দিয়ে পড়বে, আর মনোযোগ দিয়ে বোঝো, এখান থেকে প্রচুর কোশ্চেন হয় বা হবে। দেখো, সামুদ্রিক সঞ্চয় বলতে এই ছবিটার দিকে তাকাও, তাহলে এটা মহিষোপান মহিঢাল, এই যে গভীর সমুদ্র, সমুদ্র খাত। এইবার এই সমুদ্রের বেডে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পদার্থগুলো কি হয়, জমা হয়। সেটা ল্যান্ড থেকে আসতে পারে, সমুদ্রের নিজের হতে পারে, বা দেখো মহাকাশ থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে। তাহলে এই ধরনের পদার্থগুলোকে কি বলবো আমরা, সেটা হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ বা সামুদ্রিক সঞ্চয়। তাহলে সামুদ্রিক সঞ্চয়টা কি এখানেই আমি তোমাদের বলে দিলাম। এইবার দেখো, সামুদ্রিক সঞ্চয় যেটা, এইটার উৎপত্তিটা মাথায় রেখো, কোথা থেকে আসে, স্থলজাত। ধরো আমাদের যে নদীগুলো সমুদ্রে গিয়ে মিশছে, তাই নদীর ডিপোজিশনগুলো কোথায় আসছে, সমুদ্রে আসছে। তাহলে এইভাবে স্থলজাত পদার্থগুলো কোথায় এসে মিশছে, এখানে। সেকেন্ড দেখো, আগ্নেয় অবক্ষেপ, অনেক ভলকানিক ইরাপশন যেগুলো হয় সমুদ্রের ভিতরে হয়, সেগুলো থেকে পদার্থগুলো কোথায় গিয়ে মিশছে, সমুদ্রে মিশছে। আবার দেখো, জৈব দেহাবশেষ, একটা সমুদ্রে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রাণী থাকে, তাহলে এই যে জৈব বা অজৈব মাথায় রেখো, এরা যখন মারা যাচ্ছে এদের বডিগুলো সব কি হয়, এ পচে গিয়ে বেডে গিয়ে সব জমা হয় এই যে এখানে। তা এগুলো হতে পারে। মহাজাগতিক যে বস্তুগুলো, এই যে উল্কা খসা বা তারা খসা যাকে বলি, সেগুলোও আসতে পারে, হ্যাঁ। তাহলে এর সোর্স কোনগুলো, এই যে স্থলভাগ, আগ্নেয় অবক্ষেপ, তার সঙ্গে দেখো জৈব অজৈব পরপর দেওয়া আছে, এই যে এইগুলোকে আর এখান থেকে পড়বে না এটা, কারণ এখান থেকে কোশ্চেন আসে না, আসবেও না। তাহলে স্থলভাগ থেকে এই নুড়িবালি কাঁকড়া আসবে, আগ্নেয় অবক্ষেপ কোনগুলো সেইগুলো জেনে নিও। এইবার যেটা পরীক্ষার জন্য লাগবে সেটা হচ্ছে জৈব, অর্গানিক। দেখো, এই জৈব অবক্ষেপ যেটা, এইটাকে দেখো আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নেরেটিক সঞ্চয় আর একটা হচ্ছে পিলাজিক। তাহলে জৈব মানে কোনগুলো বলতো, যে উদ্ভিদ আর প্রাণী বাস করছে, হ্যাঁ, এদের যে দেহাবশেষ তাকে কি বলছি আমরা, জৈব, আগে মাথায় ঢুকিয়ে নাও। আর অজৈব কোনগুলো, অজৈব পুরো উল্টোটা। তাহলে ধরো এই যে যে সমস্ত তোমার মানে জীব ছাড়া বা প্রাণ ছাড়া যেগুলো আছে, লোহা, ডলোমাইট, সিলিকা, ফিলিকা, এগুলোকে কি বলছি আমরা, অজৈব। এখান থেকে যেটা পড়ছি সেটা হচ্ছে জৈব। জৈবর মধ্যে দুটো, একটা নেরেটিক আর একটা পিলাজিক। নেরেটিক মানে হচ্ছে, নেরেটিক আর পিলাজিকের মধ্যে মাথায় রেখো, পিলাজিক হচ্ছে গভীর সমুদ্রে সঞ্চয়, হ্যাঁ, আর নেরেটিক এক্স্যাক্টলি উল্টোটা। এই যে, তাহলে নেরেটিক বলতে সামুদ্রিক প্রাণীর কঙ্কাল আর মৃত উদ্ভিদকে বোঝায়। এরা মহিষোপন অঞ্চলে বেশি অবস্থান করে, এই যে এই যে মহিষোপনের মধ্যে যেগুলো পাচ্ছ, এখানকার সঞ্চয়টাকে কি বলছি আমরা, সেটা হচ্ছে নেরেটিক। আর পেলাজিক কোনগুলো, গভীর সমুদ্র, এই যে মহিষোপন মহিঢালের পর এখানে যেগুলো হচ্ছে তোমার, সেই জায়গাগুলোকে কি বলছি আমরা, পিলাজিক। তা তোমাকে ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে যে গভীর সমুদ্রের সঞ্চয়কে আমরা কি বলি, বা অগভীর সমুদ্রের সঞ্চয়কে আমরা কি বলি। এখান থেকে দুটো কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো, যেটা তোমার পিলাজিক আছে, পিলাজিকের ক্ষেত্রে মূলত সামুদ্রিক শ্যাওলা বেশি থাকে, হ্যাঁ, এটা মাথায় রেখো। সামুদ্রিক শ্যাওলা বা অ্যালগি যেগুলো, এদের পরিমাণটা বেশি, আর এরা খানিকটা তরল রূপে অবস্থান করে। আর এদেরকে আমরা সিন্ধুমল, সিন্ধুকর্দ বা ওজ বলি। পিলাজিক যে সঞ্চয়টা, সেটাকে আমরা কি বলছি, সিন্ধুমল, সিন্ধুকর্দ বা ওজ, তিনটে নামই মাথায় রেখো, হ্যাঁ, তিনটে নাম। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, পিলাজিক হচ্ছে গভীর সমুদ্রের সঞ্চয়, এটা মূলত কাদেরকে নিয়ে হচ্ছে, এই যে সামুদ্রিক শ্যাওলা, বা যখন এগুলো তোমার আরো মিশছে তখন তরল যে পদার্থ হচ্ছে তাকে কি বলছি আমরা, সিন্ধুমল, সিন্ধুকর্দ বা ওজ। আর এরা গভীর সমুদ্রেই থাকছে।
নেরিটিক যেটা বললাম সেটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর কঙ্কাল বা মৃত উদ্ভিদের দেহাবশেষ, এরা কোথায় থাকছে? মহীসোপনে। তাহলে একদম উপরে থাকছে সেগুলো হচ্ছে নেরিটিক, আর গভীরে কারা আসছে সেটা হচ্ছে পিলাজিক। হ্যাঁ, তাহলে এই দুটো জিনিস এখান থেকে মাথায় রেখো। তারপর অজৈবর মধ্যে বললাম এই যে ডলোমাইট, সিলিকা, ফিলিকা, এগুলো রাসায়নিক রূপান্তর দেখার দরকার নেই। হ্যাঁ, আর এই যে মহাকাশ থেকে যেগুলো আসছে একটু আগে বললাম, ওই যে উল্কাখণ্ড বা এইগুলো যেগুলো আসছে সেগুলো পড়ে। হ্যাঁ, তাহলে এইগুলো পুরোটাই আমার সোর্সের মধ্যে গেল। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে পরপর করে নেবে। হ্যাঁ, কারণ এই পার্টটা কিন্তু ভীষণ ভাইটাল, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হয় বা অনেক ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে। হ্যাঁ, দিতে পারে। আচ্ছা, এইটুকু হয়ে গেলে এইবার আমরা সেকেন্ড পার্টে যাব, সেটা হচ্ছে তোমার দেখো অবস্থান অনুসারে সঞ্চয়। তাহলে আগে যেটা পড়লে সেটা হচ্ছে তোমার এই যে উৎপত্তি বা প্রকৃতি অনুযায়ী, আর এবার যেটা পড়ছি সেটা হচ্ছে অবস্থান অনুযায়ী। হ্যাঁ, এখানে প্রত্যেকটা লাইনে কোশ্চেনের, প্রত্যেকটা লাইনে কোশ্চেন। এবার দেখো উৎপত্তির ক্ষেত্রে আমরা এইটা আমাদের হয়ে গেল, এই পার্টটা আমার পুরো কমপ্লিট। হ্যাঁ, মানে এই পার্টটা এতক্ষণ বললাম। এবার যেটা আসবো সেটা অবস্থান। অবস্থান মানে কোন জায়গাটায় অবস্থান করছে, এই যে তুমি কোন জায়গায় কাকে পাচ্ছ সেই অনুযায়ী দেখো আমরা এটাকে আবার কত ভাগে ভাগ করছি, যে তটদেশীয়, অগভীর আর গভীর। হ্যাঁ, দেন দেখো গভীরের ক্ষেত্রে যে মহীঢাল, গভীর সমুদ্র, সমুদ্রখাত, এরকম পরপর এই ভাগগুলো যাচ্ছি। প্রত্যেকটা ভাগ একে একে বোঝার আগে প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে তটদেশীয় বা লিটোরাল ডিপোজিট। হ্যাঁ, লিটোরাল। তটদেশীয় কোনটা বলতে দেখো উচ্চ জলসীমা আর নিম্ন জলসীমা। হ্যাঁ, এই পর্যন্ত মহীসোপনের কাছে প্রায় 100 মিটার পর্যন্ত, মানে সোজা ভাষায় এই পোর্শনটা ভাবো যাকে আমরা হাই টাইড লেভেল বলি। একটা যদি তুমি সমুদ্রে যাও দেখবে একটা পার্টিকুলার সময়তে জলটা সব থেকে উপরে ওঠে। হ্যাঁ, একে হাই টাইড লেভেল বলা হয়। আর একটা সময় জলটা সব থেকে নিচে আসে। হ্যাঁ, যাকে লো টাইড লেভেল বলা হয়। তাহলে ঠিক এই পোর্শনটা অ্যাকচুয়ালি মহীসোপন তো 200 মিটার, এটা 200 মিটার পর্যন্ত না, এই 200 কম হয়, 100 বা 100 সামথিং হয়। হ্যাঁ, এই পোর্শনটাকে কি বলছি আমরা? তটদেশীয়। তটদেশীয় ঠিক পরে যে পোর্শনটা তাকে কি বলবো আমরা? অগভীর। হ্যাঁ, তারপরে কোনটা সেটা হচ্ছে মহীঢাল। তাহলে এখান থেকে আমি তোমাকে একদম সোজা ভাষায় বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। আমরা মহীসোপানকে দুটো ভাগে ভাগ করছি, একদম ইজিয়েস্ট ভাষায়। মহীসোপানের দুটো ভাগ, একটা হচ্ছে তটদেশীয়, একটা হচ্ছে অগভীর। হ্যাঁ, তাহলে তটদেশীয় কোনটা? জোয়ারের উচ্চ সীমা আর জোয়ারের নিম্ন সীমা এর মধ্যটা। হ্যাঁ, আর বাদ বাকি পোর্শনটা মানে নিম্ন সীমা থেকে মহীঢাল পর্যন্ত এটাকে কি বলছে? অগভীর। দেন কোনটা পাচ্ছি আমরা? সেটা হচ্ছে মহীঢাল আর তারপরে গভীর। এই চারটে প্যাটার্নটা যদি মাথায় রাখতে পারো তোমার পক্ষে দেখো এটা মনে রাখা একদম সোজা। এইবার আমি ভিতরে যাওয়ার আগে আর একটু বলে নিই, একদম উপরে যে পদার্থগুলো থাকবে তাদের ভলিউম মোটা হবে। হ্যাঁ, এই যে এদের সঞ্চয়গুলো তুলনামূলক মোটা। যত নিচের দিকে নামছো তত এই পদার্থগুলো সূক্ষ্ম হবে। হ্যাঁ, যেমন এই যে মহীঢালে আমরা ক্লে বা কাদা পাবো, আর কাদার পরিমাণগুলো সব থেকে সূক্ষ্ম। তাহলে তটদেশীয়তে কণাগুলো মোটা, এখানে কি থাকছে? সূক্ষ্ম বালি, এখানে কি থাকছে? তোমার কাদা। তাহলে এক কথায় এখানেও দেখো আমি প্রস্তরখণ্ড, নুড়ি, বালি সব পাচ্ছি, কিন্তু এখানকার কণাগুলো মোটা হয়। এখানে দেখো কর্দম, প্রবাল, ঝিনুক সব পাচ্ছি, কিন্তু বালির পরিমাণটা কি এখানে বেশি। আর এই যে মহীঢাল সঞ্চয়ে আমরা কাদার পরিমাণটা বেশি পাবো, যেটাকে আমরা নীল কর্দম, লাল কর্দম, সবুজ কর্দম, হ্যাঁ, বা প্রবাল কর্দম পরে কি ডিটেলসে জানছি। এবার ধরো একদম অনলাইনের কোশ্চেন তোমাকে দিয়ে দিল যে সামুদ্রিক সঞ্চয়ে কাদার পরিমাণটা কোথায় বেশি পায়? তটদেশীয়, ভূমি, অগভীর আর মহীঢাল। তাহলে কোথায় হচ্ছে? মহীঢাল। মনে রাখার সব থেকে ইজিয়েস্ট উপায়, সূক্ষ্মগুলো নিচে থাকবে। হ্যাঁ, এই যে তাহলে এগুলোর মধ্যে সব থেকে নিচে কোনটা? মহীঢাল। আর মোটাগুলো কোথায়? উপরে। আর এই পার্টটা এখনো যাইনি গভীর সমুদ্রে, আমি পরে যাচ্ছি। হ্যাঁ, গভীর সমুদ্রে আমি পরে যাচ্ছি। দেখো তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তটদেশীয়। তাহলে কোনটা বললাম? উচ্চ জলসীমা থেকে নিম্ন জলসীমা। হ্যাঁ, প্রায় ডেপটা মাথায় রেখো, সেটা হচ্ছে 100 মিটার। এই যে নুড়ি, কাকর, বালি এগুলো থাকছে, কিন্তু বারবারই বলছি এগুলো মোটা হবে। হ্যাঁ, অগভীর কোনটা বললাম বুঝতেই পারলে? এই যে তাহলে 100-র পর থেকে মানে নিম্ন জলসীমা থেকে কত? 200। যাদের অসুবিধা হচ্ছে ছবিটার দিকে দেখো, এই যে এটা হচ্ছে 100। হ্যাঁ, আর এইটা হচ্ছে মহীঢাল মানে কত? 200। তাহলে 100-র পর থেকে 200 মিটার পর্যন্ত যেটা পাচ্ছি অগভীর। তাহলে অগভীরে তুমি যেগুলো পাচ্ছ দেখো সেগুলো হচ্ছে যে বালি, কাদা এগুলো, কিন্তু বালির পরিমাণটা বেশি থাকছে। আর গভীর সমুদ্র কোনটা? গভীর সমুদ্র হচ্ছে মহীসোপানের শেষ থেকে মহীঢাল এই পার্টটা। এই যে মহীঢাল মানে সোপান যেখানে শেষ হলো, তাহলে মহীঢাল থেকে শুরু করে কোথায় যাচ্ছে? একদম নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, সেটাকেই আমরা কি বলছি? তোমার গভীর সমুদ্রের সঞ্চয়। হ্যাঁ, এই যে
গভীর সমুদ্রের সঞ্চয় কোনটা? এই পার্টটা। তাহলে মহিডাল শেষ হচ্ছে এখান থেকে শুরু করে কোনটা? একদম নিচের পার্টটা। হ্যাঁ, এই পুরো পার্টটাকে কি বলছি আমরা? সেটা হচ্ছে গভীর সমুদ্রের সঞ্চয়। এইবার এইগুলোকে দেখো ডিটেলসে তোমার পরপর দেওয়া আছে। আর মহিডাল যেটা আগেই বললাম আমি, হ্যাঁ, মহিডালটা আমি আগেই বললাম। দেখো এইটুকুর পরে আমাকে একটা জিনিস খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে এই যে এটা প্রচুর কোশ্চেনে যারা কোশ্চেন সলভ করছো বা করবে তারা এই জিনিসটা পাবে, দেখবে যে নীল কর্দম মহিঢালে যেগুলো পাচ্ছি আমরা, হ্যাঁ, লাল কর্দম সবুজ কর্দম, এই কাদাগুলো কে বলতে পারো কে নামকরণ করেছিল? নীল কর্দম, লাল কর্দম, সবুজ কর্দম, হ্যাঁ, কোনো একজন সমুদ্র বিজ্ঞানী এটা নামকরণ করেছিল, কে জানো? এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, সেট জন মারে। হ্যাঁ হ্যাঁ, যাক খুব ভালো বলেছো। এই যে ভূবিজ্ঞানী সরি সমুদ্র বিজ্ঞানী মারে, হ্যাঁ, MURR মারে। আমরা মহিঢালে যে সঞ্চয়গুলো পাচ্ছি, বিশেষ করে কাদাটা, বারবারই বলছি মহিঢালে যেগুলো পাচ্ছি কাদা, এই কাদাটাকে তিনটে ভাগে ভাগ করেছিল। একটা কি নীল কর্দম, লাল কর্দম আর সবুজ কর্দম। হ্যাঁ, নীল, লাল আর সবুজ। হ্যাঁ, এই তিনটের নাম মাথায় রেখো। আর কে নামকরণ করেছিল? মারে। অর্থাৎ এইটুকু মাথায় রেখো। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। এইবার এখানে আরো যদি ডিটেলসে যাই, তাহলে নীল কর্দম কোথায় পাওয়া যায় বা লাল কর্দম, যদিও এগুলো পরীক্ষায় আসবে না, হ্যাঁ, যদিও পরীক্ষায় আসবে না, সেগুলো আরো ডিটেলসে বলা যায়, কিন্তু হয়তো তোমাদের জন্য চাপ হয়ে যাবে। দেখো আমি একটু বলে রেখে দেবো। বিশেষ করে দেখো লাল কর্দম মানে এখানে কি থাকবে তোমার? এখানে আয়রনের পরিমাণটা বেশি থাকবে। হ্যাঁ, আবার দেখো নীল কর্দম এর ক্ষেত্রে দেখো তোমার বিশেষ করে, বা এগুলো তোমাদের জন্য চাপ হবে, আমি বলে দিচ্ছি। দেখো এই যে নীল কর্দম যেটা, আয়রন সালফাইড আর জৈব পদার্থ এগুলো বেশি থাকে। হ্যাঁ, আর যখন তোমার লোহার পরিমাণটা বেশি থাকছে সেটা কি হচ্ছে? লাল কর্দম। এগুলো চাইলে মাথায় রেখো বা না মাথায় রাখলে কোনো অসুবিধা নেই, জাস্ট যেটুকু মাথায় রাখতে হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর তার সাথে এইবার আমরা চলে আসি গভীর সমুদ্রের সমভূমিতে। হ্যাঁ, তাহলে আমাদের মহিখাত হয়ে গেল। এইবার যেটা নামছি সেটা হচ্ছে গভীর সমুদ্র, মানে এই পার্টটা, এক্স্যাক্টলি এই পার্টটা, এইখান থেকে এই যে, এবার দেখো এখানকার প্রত্যেকটা লাইনে তোমার কোশ্চেন হবে গভীর সমুদ্রে। তাহলে গভীর সমুদ্রের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, দেখো ফার্স্ট বলা আছে, দেখো মূলত এদের কিন্তু নিজস্ব জৈব আর অজৈব পদার্থের ফলে এটা তৈরি হয়। হ্যাঁ, মাথায় রেখো এত ডেপথে ওপর থেকে কিছু আসবে না, এত ডেপথে ওপর থেকে আসা পসিবল না, যার জন্য এটাকে কি বলছি আমরা? ইউপ্লাজিক সঞ্চয় বলা হয়। এই যে এই নামটা মাথায় রেখো, এই সঞ্চয়কে কি বলছি আমরা? ইউপ্লাজিক। একদম তুমি যদি ছবিটাকে ভালো করে দেখো, এত গভীরতা পর্যন্ত ওপর থেকে কোনো জিনিস আসা পসিবল না। তাহলে এখানে যেগুলো থাকছে এরা এখান থেকেই কি হচ্ছে? তৈরি হচ্ছে, যার জন্য এই ধরনের সঞ্চয়গুলোকে আমরা কি বলছি? অ্যাজ এ ইউপ্লাজিক সঞ্চয়। তাহলে এই কথাটা মাথায় রেখো। আবার এদেরকে আমরা অনেক ভাগে ভাগ করব একে একে। দেখো ফার্স্ট দেখো যেটা আছে তোমার, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লোহিত পঙ্কজ বা রেড ক্লে, আর একটা হচ্ছে সিন্ধু কর্দ বা ওজ, বা যে সিন্ধু মলও বলেছিলাম। হ্যাঁ, বা সিন্ধু মল বলেছিলাম। এই যে লোহিত পঙ্কজ যেগুলো, যাকে ইংলিশে রেড ক্লে বলা হয়, হ্যাঁ, রেড ক্লে, এর একটা বৈশিষ্ট্য দেখো, 5,000 মিটারের বেশি গভীরতা এদেরকে পাবো আমরা। হ্যাঁ, তাহলে রেড যেটা, সেটা হচ্ছে 5,000 মিটারের বেশি গভীরতায় পাচ্ছি। আর এর মূল উপাদান হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম সিলিকেট, সেটা কত থাকছে? 85। তার সঙ্গে লোহা, এই লোহা অ্যালুমিনিয়াম থাকে বলেই কালারটা কি হয়? রেড। এছাড়াও কি থাকছে তোমার? কিছু পরিমাণ ক্যালসিয়াম থাকছে, কিছু পরিমাণ সিলিকা থাকছে। তাহলে মাথায় রেখো রেড পঙ্কজ যেগুলো বা রেড ক্লে, রেড ক্লের ক্ষেত্রে সব থেকে বেশি কে? অ্যালুমিনিয়াম সিলিকেট শোধক আর লৌহ অক্সাইড। এছাড়াও ক্যালসিয়াম তোমার থাকছে কিছু, আর সিলিকা জাতীয় পদার্থ কিছু থাকছে। হ্যাঁ, তাহলে জাস্ট এইটুকু। আর এদেরকে কোথায় বেশি পাও? আমি এইটার প্রতি অতটা ফোকাস করি না, যদিও যখন তোমরা মডেল কোশ্চেন বা এগুলো সলভ করবে কিছু কোশ্চেন পাবে, যেমন ধরো অ্যাটলান্টিকে একটা বেশি পেতে পারো। এবার অ্যাটলান্টিকে শুধু এটা পাবে তা না, তোমাকে যখন আমি অন্য ক্লেগুলো পড়াবো সেগুলোও পাবে। হ্যাঁ, তাহলে স্পেসিফিক করে ওটা বলাটা চাপ, বুঝতে পারলে যে কোনটা কোথায় পাচ্ছি না পাচ্ছি। হ্যাঁ, কেউ চাইলে একবার দেখে রাখতে পারো অ্যাটলান্টিকের বিশেষ করে এইটা আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ, এছাড়াও দেখো ভারত বা দেখো তোমার প্রশান্ত মহাসাগরে এগুলো আমরা পাচ্ছি। দেন সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে ওজ বা সিন্ধু কর্দ বা সিন্ধু মল। তাহলে গভীর সমুদ্রে ভাসমান প্রাণী উদ্ভিদের যে দেহাবশেষ, এখান থেকে তরল পিচ্ছিল একটা কাদার মতো বস্তু বের হয়। হ্যাঁ, যাকে কি বলছি আমরা? সিন্ধুমল, সিন্ধুকর্দ বা ওজ, তিনটে নামই কিন্তু এক। আর
এরা প্রধানত এই যে চুন জাতীয় আর সিলিকা জাতীয় হয়, হ্যাঁ। তাহলে সিন্ধুকর্দ বা সিন্ধুমল চুন জাতীয় হতে পারে, আবার সিলিকা জাতীয় হতে পারে। তাহলে এই ওজকে আমি দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার চুন জাতীয়, আর একটা হচ্ছে তোমার দেখো সিলিকা জাতীয়, এই যে সিলিকা জাতীয়, হ্যাঁ। এইবার এখান থেকে কোশ্চেনগুলো কতটা ডেপথে আসে ভালো করে দেখো। যারা চুন জাতীয় হয় এরা 2000 মিটার থেকে কত 4000 মিটার এই গভীরতায় পাচ্ছ, হ্যাঁ? এদেরকে আবার দেখো দুই ভাগে ভাগ করছে, এই যে টেরোপড আর গ্লোভিসিরেনা। তাহলে চুন জাতীয়কে দুটো ভাগ, একটা টেরোপড গ্লোভিসিরেনা, আর একটা দেখো সিলিকা, যেটা সিলিকার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে তোমার রেডিওলারিয়ান আর একটা হচ্ছে ডায়াটম। এবার আমি ভিতরে পড়ানোর আগে আগে তোমাকে মাথায় রাখতে হবে, এখান থেকে বেসিক কোশ্চেন আমরা ভুল করে দিই, হ্যাঁ। তোমাকে হয়তো বললো সিলিকা জাতীয় সিন্ধুকট কোনটা, এরকম 4টে অপশান দিল, তখন থেকে তোমার ভুলিয়ে যেতে বাধ্য। তোমাদের শর্টকাটের জন্য আমি একটা শর্টকাট লিখে রেখেছি, দেখো রেডিওলারিয়ান আর ডায়াটম। তাহলে সিলিকা জাতীয় কি রেডিওলারিয়ান ডায়াটম, এই যে আমি লিখেছি রড। রড মানে জানো তো, যখন ঘর বাড়ি তৈরি হয় ওই যে রড দিই না আমরা ছাদে, আর সিলিকা মানে তো বালি। তাহলে মাথায় রেখো এই যে বালি রড, আসলে মাথায় থাকবে। তাহলে সিলিকা জাতীয় মনে রাখার শর্ট ফর্মটা কি, বালি রড, রড বালি বলি আমরা ছাদ তৈরির জন্য। তাহলে বালি মিন সিলিকা, আর রড র ফর কি রেডিওলারিয়ান, আর ড ফর কি ডায়াটম। তাহলে সিলিকা জাতীয় মনে রাখার জন্য রড, হ্যাঁ। কি করে মাথায় রাখলে, সিলিকা হচ্ছে তোমার বালি, বালি দিয়ে আমরা ঘর বাড়ি করি বা ছাদ করি, হ্যাঁ। বা এই যে তাহলে বালি রড বা রড বালি, হ্যাঁ, মাথায় রেখো। তাহলে এই দুটো গেল। আর একটা দেখো যেটা চুন জাতীয়, চুন জাতীয় কি আছে, টেরোপড আর গ্লোভিসিরাইন, হ্যাঁ। এই যে গট আমরা ছাগল বলি না, দেখবে ছাগল গরু চুনা বলে একটা হয়, শব্দ হয়, হ্যাঁ। আমরা বলি না গরুর চুনা বা ছাগলের চুনা। তাহলে এই যে চুন জাতীয়, চুন মানে চুনা, চুনা থেকে কি গট, তাহলে ছাগলের চুনা মাথায় রেখো, হ্যাঁ। তবেই তোমার মাথায় থাকবে, না কিন্তু থাকবে না। তাহলে চুন জাতীয়র মধ্যে কি পড়ছে, গট, গট গফর কি গ্লোভিসিরিনা, আর টফর কি টেরোপড। তাহলে যদি চুন জাতীয় হয়, চুন জাতীয়র মধ্যে দুটো, একটা হচ্ছে টেরোপড আর একটা হচ্ছে গ্লোভিসিরিনা, হ্যাঁ। আর সিলিকাতে কি মাথায় রাখলাম, রড, একটা রেডিওলারিয়ান, একটা কি ডায়াটম। বেসিক এই কোশ্চেনটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, হ্যাঁ। তো এটাকে মাথায় রেখো। এইবার আমি একটু ডেপতে যাই, দেখো টেরোপড কোনগুলো। টেরোপড বলার আগেই দেখো চুন জাতীয় যেগুলো সেগুলো কিন্তু 2000 থেকে কত 4000 মিটার। এখানে বলা আছে দেখো, যা টেরোপড নামক যে ভাসমান শামুকগুলো, এদের থেকে কি হয়, এটা সৃষ্টি হয়। আর এদের মধ্যে দেখো 80% কি থাকছে, ক্যালসিয়াম কার্বনেট। আগেই আমরা বললাম চুন জাতীয়, তো চুন জাতীয় মানে এদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কি হবে, বেশি হবে স্বাভাবিক। আর এদেরকে মেইনলি কোথায় পাচ্ছ, এই যে আটলান্টিকের চ্যালেঞ্জার, ডলফিন, অস্ট্রেলিয়ার পূর্ব অংশে আমরা বেশি পাচ্ছি, হ্যাঁ। গ্লোবেজরিনে যেগুলো, সেগুলো এর থেকে নিচের দিকে হবে। এদের ডেপ দেখো কত, 4000 থেকে 8000, হ্যাঁ। আর এদের ক্ষেত্রে আমরা এই যে তোমার ফোরামিনিফেরা যেগুলো, এই নামক জীবের খোলস থেকে কি হয়, এরা গঠিত হয়, হ্যাঁ। অতএব এখান থেকে এই ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করতে পারে ডেপটা জিজ্ঞাসা করতে পারে, আর একটা জিজ্ঞাসা করতে পারে যে কোনটা কার ভাগ, কার মধ্যে কোনটা বেশি, কার মধ্যে কোনটা কম। অ্যাজ লাইক সেম ভাবে যখন সিলিকা জাতীয় পড়ছো, রেডিওলারিয়ান আর ডায়াটম। রেডিওলারিয়ান কোনগুলো, এই যে প্রোটোজোয়া বা দেখো রেডিওলারিয়া, হ্যাঁ। এই ধরনের কীটের খোলস থেকে যেগুলো হয় তাকে কি বলছি আমরা, রেডিওলারিয়ান। এরা কোথায় বেশি পাচ্ছ, প্যাসিফিকে বেশি পাচ্ছ, হ্যাঁ। আর ডায়াটম কোনগুলো, এই যে গভীর সমুদ্রে, মানে সব থেকে নিচের যেটাই এক প্রকার সূক্ষাতি সূক্ষ্ম উদ্ভূত জন্মায়, তাদেরকে কি বলছি আমরা, ডায়াটম। এগুলো কোথায় পাচ্ছি, সুমেরু আর কুমেরুতে বেশি পাচ্ছি, হ্যাঁ। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ডায়াটম কোথায় পাচ্ছি আমরা, সুমেরু কুমেরুতে। রেডুলারিয়ান কোথায় বেশি পাচ্ছ, প্যাসিফিকে বেশি পাচ্ছ, হ্যাঁ। আর একটু আগে পড়লাম গ্লোবিজেরিনিয়া, যেগুলো কোথায় পাচ্ছ, মেইনলি তোমার ক্রান্তীয় নাতিশীতোষ্ণ, আর এটা কোথায় পাচ্ছ, আটলান্টিকে, হ্যাঁ। তাহলে এই চারটে জিনিসে প্রত্যেকটা লাইনে মাথায় রেখো কোশ্চেন, প্রত্যেকটা লাইন থেকে তোমার কোশ্চেনগুলো হতে পারে, হ্যাঁ। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এটাই গুরুত্বপূর্ণ, অতএব আগের পার্টটা যতটা ক্যাজুয়ালি পড়লে এই পার্টটা কিন্তু ততটাই তোমাকে মানে ডিপলি গিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না, হ্যাঁ। নাহলে হবে না। আর বারবারই বলছি, এগুলো পড়ার আগে যদি তুমি এই ছবিগুলো মাথায় রাখো, হ্যাঁ। ছবিগুলো খাতায় এঁকে নেবে, সব থেকে বেটার হচ্ছে আমি তো একটা জেরক্স দেবো, তার সাথে তোমরা এগুলোকে খাতায় এঁকে নেবে। খাতায় এঁকে নিয়ে যদি পড়ো একবার, তাহলে কিন্তু ইজিলি হবে। আর দয়া করে প্রথমে কেউ এমসিকিউ প্র্যাকটিস করো না, হ্যাঁ। তাহলে কিন্তু তোমার নিজেই ধরো, অনেকেই করো কি, এই পার্টটা না পড়ে এমসিকিউ করছো, তোমাকে মুখস্থ করতে হচ্ছে। এবার ধরো আজকে এই পার্টটা আমি দেখালাম, তুমি নিজে এটাকে ভালো করে পড়ো একবার,
একবার হোক, দুবার হোক, বা যতবার হোক, হ্যাঁ। আর আমি যে এই বইটা দেখে পড়াচ্ছি মানে এইটা পড়তে হবে তা না। তুমি বেসিক, তোমাদের প্রত্যেকের একটা করে বেসিক বই থাকে, যে বইটা থেকে তুমি তোমার গ্রাজুয়েশন ডেভেলপ করেছো, এইচএস ডেভেলপ করেছো, হ্যাঁ। এবার ওই বইগুলো তোমার কাছে কিন্তু অনেক বেটার, তুমি সেই বই থেকেই পড়বে। এখন নতুন বই পড়া মানে টাইম অল্প, হ্যাঁ। আমি নিজে আমার এইচএস এর বই, 9-10 এর বই এখনো আমার কাছে আছে। আমি যে 9-10 এর বই আমি পড়েছিলাম, সেই বইগুলো আমার কাছে এখনো রাখা, আমি সেখান থেকেই পড়ি। এবার যদি কারোর কাছে, হ্যাঁ, একদমই হয় যে তুমি আগে বই হারিয়ে ফেলেছো বা তোমার আগের অতটা নলেজ নেই, তখন তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স্যাক্টলি এইভাবে যদি করো, তখন তোমার ইজিলি এটা হয়ে যাবে। বলো, এখান থেকে আরো কোনো কোশ্চেন আছে কি, বলো, আমাকে বলে নাও একটু। আর প্রবালে ঢুকছি না, কারণ প্রবাল তোমাদের ডিরেক্টলি নেই, হ্যাঁ। এটা ডিরেক্টলি তোমাদের নেই, এখানে যাচ্ছি না। আচ্ছা, এই পার্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে আগে বলে নাও, না থাকলে আমি সেকেন্ড এর পার্টটাই যাচ্ছি আমি। দেখো, এইটুকু হয়ে গেলে আমি কিছু অনলাইন আর ইনফরমেশন দিয়েছি, হ্যাঁ। এই যে এইগুলো, এইগুলো আগে থিওরি পড়ার পর তবেই দেখবে, নাহলে কিন্তু দেখবে না। যেমন দেখো, এই যে 1872 সালে সমুদ্রবিজ্ঞানী মারে সমুদ্রের তলায় সঞ্চয় সম্পর্কে কি করেন, গবেষণা শুরু করেন, হ্যাঁ। এইটা যেগুলো লাগবে আমি দাগিয়ে দিয়েছি, হ্যাঁ। তারপর দেখো, এই যে ভাসমান শামুককে কি বলা হয়, টেরোপড বলা হয়। এই যে নেরেটিক কোথায় পাচ্ছ, মহীসোপানে। এইবার যারা ধরো এইভাবে লাইন মুখস্থ করো, তাদের কিন্তু চাপ। আমি যদি নেরেটিক প্লাজিক কি জানি, আমার এটা পড়া লাগবে? নেরেটিক তো পড়ে পাচ্ছি, প্লাজিক কোথায় পাচ্ছি, নিচে পাচ্ছি। এই যে চুন জাতীয় উজ হচ্ছে টেরোপড, সিলিকা জাতীয় কি, ডায়াটম। তাই তোমার এইভাবে পড়াটা বেটার, না একটু আগেই বললাম এই যে রড আর ইয়ে, এই যে সিলিকা জাতীয় কি, রড, তাহলে রেডিওল্যারিয়ান আর ডায়াটম। তাহলে সিলিকা জাতীয় ডায়াটম বা সিলিকা জাতীয় কি, রেডিওল্যারিয়ান। আর চুন জাতীয় কি হচ্ছে, টেরোপড বা গ্লোবিজিরেনা। এইভাবে তুমি দেখতে পারো, এখানে আমি দিয়ে রেখেছি, কিন্তু তোমরা এইগুলো আগে না দেখে ওগুলো আগে দেখবে, হ্যাঁ। এই গভীর সমুদ্রের অবক্ষেপকে কি বলছি আমরা, উজ বলছি বা তোমার সিন্ধুকর্দ বলছি, হ্যাঁ। এইভাবে দেখো কয়েকটা পার্ট দেওয়া আছে, এই পার্টগুলো আমি সব তোমাদের বলেই দিয়েছি, হ্যাঁ, বলেই দিয়েছি। এগুলো অনলাইনার চাইলে দেখতে পারো, বা সব থেকে বেস্ট হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখা, তাহলে ইজিলি হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই দুটো পার্ট, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একবার বলে নাও।